নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তোমাদের যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে, তার জন্যই ইংরাজি বিষয় থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসছি বন্ধুরা সিন থেকে। বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে হি সোকড ইন এ বাকেট অফ ওয়াটার দ্য অ্যাকর্নস দ্যাট হি হ্যাড সো কেয়ারফুলি চুজেন অ্যান্ড কাউন্টেড। হি ক্যারিড অ্যান আয়রন রড টু অ্যাজ এ ওয়াকিং স্টিক. He invited me to come along with him. Having arrived the place he had been heading for, he began to pound his iron rod into the ground. অর্থাৎ পরের দিন যাওয়ার আগে তিনি তার বাছাই করা বেশ কতগুলি অ্যাকর্ন একটি বালতিতে ভিজিয়ে রেখেছিলেন এবং তার চলা লাঠি হিসাবে তিনি একটি আয়রন রডও নিয়েছিলেন। এমনকি তিনি কতককে আসার জন্য আমন্ত্রণ জানান। সেখানে পৌঁছেই তিনি যেটা করেন তা হলো একটি মাটিতে তার সেই আয়রন রডটা দিয়ে আঘাত করতে থাকেন। এবার আসি পরবর্তী অংশে, দেখো। দিস মেড আ হোল ইন হুইচ হি প্লেসড অ্যান অ্যাকর্ন অ্যান্ড কভার্ড ওভার দ্য হোল এগেন. He was planting oak trees. In this way, he planted his 100 acorns with great care. He told me that for 3 years now he had been planting trees in this solitary way. অর্থাৎ সেখানে তিনি একটি গর্ত করার পর তার প্রত্যেকটিতে একটি করে অ্যাকর্ন রেখে ভালো করে সেটি মাটি দিয়ে চাপা দেন। এইভাবে তিনি ওক গাছগুলিকে খুব যত্ন সহকারে রোপণ করতে থাকেন এবং তিনি জানান যে তিনি গত 3 বছর ধরে এই কাজ করে আসছেন। এবার আসছি পরবর্তী অংশে। He had planted 100,000. Of these 100,000, 20,000 had come up. It was at this moment that I began to wonder about his age. He was clearly more than 50. 55, he told me. His name was Elzad Beaufier. তিনি প্রায় 1,00,000 গাছ রোপণ করেছেন, যার মধ্যে 20,000 গাছ বেরিয়েছে। এই মুহূর্তে কথকের তার বয়স নিয়ে খুবই সংশয় জাগে। তাকে দেখে পরিষ্কার বোঝা যায় যে তার বয়স 50। তিনি বলেছিলেন নাকি 55। তার নাম হলো এলজার্ড বৌফিয়ার। এবার আসি পরবর্তী অংশে। হি হ্যাড ওন্ড আ ফার্ম ইন দ্য প্লেন্স ওয়্যার হি লিভড মোস্ট অফ হিজ লাইফ. হি হ্যাড লস্ট হিজ ওনলি সান অ্যান্ড দেন হিজ ওয়াইফ. হি হ্যাড রিটায়ার্ড ইন টু দিস সলিটিউড where he took pleasure in living slowly with his flock of sheep and his dog. He had concluded that this country was dying for lack of trees. He added that, having nothing more important to do, he had resolved to remedy this situation. অর্থাৎ তিনি একটি খামারের মালিক, যেখানে তিনি তার বেশিরভাগ জীবন অতিবাহিত করেছেন। প্রথমে তার পুত্র এবং পরে তিনি তার স্ত্রীকে হারিয়েছেন, তাই অবসর নেওয়ার পরেই তিনি তার বাকি জীবনটা এখানে অতিবাহিত করছেন, যেখানে তার সঙ্গী হলো ভেড়ার পাল এবং একটি কুকুর। এইখানেই তিনি ধীরে ধীরে তার জীবনযাপন করছেন এবং তিনি এর সাথে যোগ করেন যে এই দেশ নাকি গাছের অভাবে মারা যাচ্ছে এবং এর প্রতিকারের উপায় বার করাই তার কাছে এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এবার আমরা এই সিনের অংশের যাবতীয় প্রশ্নোত্তরে আসবো। প্রথমে আসে, দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রথম প্রশ্ন, দ্য ম্যান ওয়াজ প্ল্যান্টিং ট্রিজ ফর, সঠিক উত্তর 3 years। পরের প্রশ্ন, নেম অফ দ্য ম্যান ওয়াজ, সঠিক উত্তর এলজার্ড বৌফিয়ার। এবার আসছি পরবর্তী অংশে। রাইট ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্ট। হি হ্যাড অনলি আ ডগ উইথ হিম নাও, এটি একটি ফলস স্টেটমেন্ট। পরের প্রশ্ন, হি হ্যাড আ ওয়াকিং স্টিক উইথ হিম, এটি একটি ট্রু স্টেটমেন্ট। বন্ধুরা, পরীক্ষায় এর সাথে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টও লিখতে বলা হতে পারে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দ্য ম্যান প্রেফার্ড হিউম্যান কোম্পানি, এটি একটি ফলস স্টেটমেন্ট। পরের প্রশ্ন, বৌফিয়ার্স পারপাস ওয়াজ টু রিস্টোর দ্য ল্যান্ডস্কেপ টু লাইফ, এটি একটি ট্রু স্টেটমেন্ট। এবার আসছি পরবর্তী প্রশ্নে। এবার আসছি পরবর্তী ভাগে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াট ডিড হি ডু বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে? উত্তর দেখে নেব। বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে হি সোকড ইন আ বাকেট অফ ওয়াটার দ্য অ্যাকর্নস দ্যাট হি হ্যাড সো কেয়ারফুলি চুজেন অ্যান্ড কাউন্টেড। এবার আসছি পরবর্তী প্রশ্নে। হাউ ডিড হি স্পেন্ড হিজ লাইফ ইন আ ফার্ম ইন দ্য প্লেন্স? উত্তর দেখে নেব। হি অর্থাৎ এলজার্ড বৌফিয়ার had owned a farm where he had lost his only son and then his wife. He had retired into this solitude,
where he took pleasure in living slowly with his flock of sheep and his dog. এবার আসি পরবর্তী প্রশ্নে, হাউ ডিড হি প্ল্যান্ট হিজ 100 অ্যাকাউন্টস? উত্তর দেখে নেব, হি প্ল্যান্টেড হিজ 100 অ্যাকাউন্টস উইথ গ্রেট কেয়ার। এবার আসছি পরবর্তী প্রশ্নে, হোয়াট ডিড হি রিজলভ? উত্তর দেখে নেব, হি নিউ দ্যাট দিস কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ। হি হ্যাড রিজলভড টু রেমেডি দিস সিচুয়েশন। এবার আসি বন্ধুরা পরবর্তী সিনে অর্থাৎ কবিতার অংশে, সামওয়ান কেম নকিং অ্যাট মাই উই স্মল ডোর। সামওয়ান কেম নকিং, আই এম শিওর শিওর শিওর। I listened, I opened, I looked to left and right, but not there was a string in the still dark night. Only the busy beetle tapping in the wall, only from the forest the screech owl's call, only the cricket whistling while the dewdrops fall. So I know not who came knocking at all, at all, at all. এবারে আমরা এই কবিতার যাবতীয় প্রশ্নোত্তর দেখে নেব। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। প্রথম প্রশ্ন, ট্যাপিং ইন দ্য ওয়াল ওয়াজ মেড বাই অ্যান আউল, এ বিটল নাকি এ ক্রিকেট? সঠিক উত্তর অপশান বি, এ বিটল। এবার আসছি পরবর্তী প্রশ্নে, হ্যাভিং লিসেন্ড টু সামওয়ানস সাউন্ড দ্য স্পিকার। অপশানগুলি দেখে নেব, ওপেন্ড দ্য ডোর, শাট দ্য ডোর, ওয়েন্ট নিয়ার দ্য ডোর। আওয়াজ শুনে স্পিকার কী করেছিলেন? সঠিক উত্তর অপশান এ, ওপেন্ড দ্য ডোর। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দ্য পোয়েট লুকড। অপশানগুলি দেখে নেব, ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, আপ অ্যান্ড ডাউন, লেফট অ্যান্ড রাইট। কবি দেখেছিলেন, সঠিক উত্তর অপশান সি, লেফট অ্যান্ড রাইট। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দেখো, দেয়ার ওয়াজ নো মুভমেন্ট ইন দ্য স্টিল। অপশান এ, ডার্ক নাইট, অপশান বি, লাইটেড নাইট, অপশান সি, মুনলিট নাইট। সঠিক উত্তর অপশান এ, ডার্ক নাইট। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সামওয়ান কেম অ্যাট দ্য ডোর স্টেপ অফ দ্য। অপশান এ, আউল, অপশান বি, পোয়েট নাকি অপশান সি, ক্রিকেট? সঠিক উত্তর অপশান বি, পোয়েট। এবার আসছি পরবর্তী ভাগে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথম প্রশ্ন, অ্যাট লাস্ট দ্য পোয়েট ওয়াজ নট শিওর অফ। পোয়েট কী ব্যাপারে নিশ্চিত ছিলেন না? সঠিক উত্তর, হু কেম নকিং অ্যাট হিজ ডোর। এবার আসছি পরের প্রশ্নে, সামওয়ান কেম নকিং অ্যাট দ্য পোয়েটস। সঠিক উত্তর স্মল ডোর। পরের প্রশ্ন, অনলি দ্য বিজি বিটল ওয়াজ। বিজি বিটল কী করছিল? ট্যাপিং ইন দ্য ওয়াল। এবার আসি পরবর্তী অংশে অর্থাৎ প্রশ্ন উত্তরের অংশে, নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। সঠিক উত্তর, দ্য পোয়েম নেম ইজ সামওয়ান অ্যান্ড দ্য পোয়েট নেম ইজ ওয়াল্টার জন দে লা মারে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ফ্রম হোয়ার ওয়াজ দ্য আউলস কল কামিং। সঠিক উত্তর, অনলি ফ্রম দ্য ফরেস্ট দ্য আউলস কল কামিং, অথবা দ্য আউলস কল কামিং ফ্রম দ্য ফরেস্ট। এবার আসছি পরবর্তী প্রশ্নে, হোয়াট ওয়াজ দ্য বিটল ডুইং। সঠিক উত্তর, দ্য বিজি বিটল ওয়াজ ট্যাপিং ইন দ্য ওয়াল। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, নেম দ্য অনলি বার্ড মেনশনড ইন দ্য পোয়েম। কোন বার্ডের কথা বলা হয়েছে? সঠিক উত্তর, দ্য নেম অফ দ্য বার্ড ইজ আউল। এবার আসছি পরবর্তী প্রশ্নে, নেম টু ইনসেক্টস মেনশন ইন দ্য পোয়েম। দ্য টু ইনসেক্টস আর বিটল অ্যান্ড ক্রিকেট। এবার আসছি বন্ধুরা একটি আনসিনে। আমরা এই আনসিনটি তুলে দিয়েছি, তবে তোমাদের পরীক্ষায় অন্য আনসিনও আসতে পারে। সেই আনসিন সম্পর্কে একটি ছোট ধারণা দেওয়ার জন্য এখানে তুলে ধরেছি তোমাদের সামনে। ইট ওয়াজ লেট আফটারনুন, রতন অ্যান্ড হিজ ইয়ঙ্গার ব্রাদার রিন্টু ওয়ার অ্যালোন অ্যাট হোম। রতন আস্কড রিন্টু, ব্রিং মাই কালার বক্স ফ্রম আওয়ার বেডরুম প্লিজ। রিন্টু ওয়েন্ট টু ফেচ দ্য কালার বক্স। আফটার এ কাপল অফ মিনিটস he came out running and crying bitterly. Ratan said, "What happened? Is anything wrong with you? Why are you crying?" তাহলে দেখলাম কি যে রতন এবং তার ছোট ভাই রিন্টু ঘরের মধ্যে একা ছিল। সেখানে রতন তার ভাইকে তার কালার বক্সটি আনতে বলে এবং ঘর থেকে বেরিয়ে রিন্টু খুব জোরে জোরে কাঁদতে থাকে। সেক্ষেত্রে রতন তাকে তার অবস্থার কথা জিজ্ঞাসা করে এ সকল কথা বলে। এবার আসছি পরবর্তী অংশে, But Rintu was so much panic-stricken that he was shivering and almost speechless. অর্থাৎ রিন্টু এতটাই বেশি ভয় পেয়েছিল, সে ভয় কাঁপতে কাঁপতে প্রায় বাক্যহারা হয়ে পড়েছিল, কোনো কথাই বলতে পারছিল না। আফটার আ ওয়াইল রতন কেম টু নো দ্যাট রিন্টু হিয়ার্ড দ্য ভয়েস অফ ঘোস্টস কামিং ফ্রম দেয়ার বেডরুম। কিছুক্ষণ পর রতন জানতে পারল যে রিন্টু তাদের ঘর থেকে একটি ভুতুড়ে আওয়াজ শুনেছে, যেটা আসছিল তাদের ঠিক শোবার ঘর থেকে।
রতন ডিড নট বিলিভ হোয়াট হিজ ব্রাদার সেড। রতন বিশ্বাসই করছিল না যে তার ভাই কি বলছে। হি হিমসেলফ ওয়েন্ট টুয়ার্ডস দ্য বেডরুম। হি অলসো হিয়ার্ড সাম হুইসপার্স, নয়েজ, ক্রাইজ অ্যান্ড সংস। তো সে নিজে যখন শোবার ঘরে গেল তখন সেও কিছু কান্নার আওয়াজ, গান এবং কিছু ফিসফিসানি আওয়াজ শুনতে পেল। এবার আসছি পরবর্তী অংশে। হি ওয়াজ অ্যাফ্রেড বাট ওয়েন্ট ইনসাইড দ্য রুম টু ফাইন্ড আউট দ্য সোর্স অফ দ্য নয়েজেস। তো সে ভয় পেয়ে ঘরের ভিতরে ঢুকে খোঁজার চেষ্টা করলো যে সেই আওয়াজের উৎসটা কী। হি গ্যাদার্ড মাচ কারেজ অ্যান্ড ফাইনালি ফাউন্ড দ্যাট দ্য নয়েজ ওয়াজ কামিং ফ্রম দ্য ব্যাক সাইড অফ দ্য উইন্ডো অফ দ্য রুম। তো সে আরও সাহস সঞ্চয় করে আরেকটু ভালো করে দেখার চেষ্টা করতেই বুঝতে পারলো যে সেই আওয়াজটা আসছে তাদের ঘরের জানালার পিছন থেকে। ফাইনালি দ্য রিয়েল সোর্স অফ ঘোস্ট ওয়াজ ডিসকভার্ড। সাম বয়েজ ওয়ার ওয়াচিং আ হরর মুভি অন আ মোবাইল ফোন সিটিং আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য হাউস। অবশেষে সেই ভুতুড়ে আওয়াজের আসল কারণ জানা গেল, যে কিছু বালক তাদের মোবাইল ফোনে একটি ভুতুড়ে ছবি দেখছিল। এই হলো আমাদের আনসিন। এবার এর থেকে আমরা যাবতীয় প্রশ্নোত্তর সলভ করব। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। প্রথম প্রশ্ন, দ্য টু ব্রাদার্স ওয়ার অ্যাট হোম অ্যালোন, উইথ প্যারেন্টস নাকি উইথ আদার বয়েজ? সঠিক উত্তর অপশান এ, অ্যালোন। এবার আসছি পরবর্তী প্রশ্নে। রতন টোল্ড রিন্টু টু ব্রিং কালার বক্স ফ্রম দেয়ার। অপশান এ বেডরুম, অপশান বি কিচেন নাকি অপশান সি লিভিং রুম? রতন তার ভাই রিন্টুকে কালার বক্স আনতে বলেছিল কোথা থেকে? সঠিক উত্তর অপশান এ, বেডরুম। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দ্য টাইম হোয়েন দ্য ইনসিডেন্ট টুক প্লেস ওয়াজ। অপশান এ আফটারনুন, অপশান বি নাইট নাকি অপশান সি লেট আফটারনুন? তো সেই ঘটনাটি কখন ঘটেছিল? সঠিক উত্তর অপশান সি, লেট আফটারনুন। এবার আসছি পরবর্তী প্রশ্নে। হি গ্যাদার্ড মাচ কারেজ, হেয়ার হি রেফার্স টু। অপশান এ রিন্টু, অপশান বি রতন নাকি অপশান সি রতনস ফাদার? তো এখানে কে সাহস সঞ্চয় করেছিল? সঠিক উত্তর অপশান বি, রতন। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দ্য কাইন্ড অফ মুভি সাম বয়েজ ওয়ার ওয়াচিং অন মোবাইল ফোন ওয়াজ আ। অপশান এ কমেডি, অপশান বি ড্রামা নাকি অপশান সি হরর মুভি? তো বালকেরা কোন ধরনের ছবি দেখছিল ফোনেতে? সঠিক উত্তর অপশান সি, হরর মুভি। এবার আসছি পরবর্তী অংশে। রাইট ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্ট। প্রথম প্রশ্ন, রতন ওয়েন্ট টু বেডরুম টু ফাইন্ড দ্য সোর্স অফ নয়েজেস। এটি একটি ট্রু স্টেটমেন্ট, অর্থাৎ রতন তার শোবার ঘরে গিয়েছিল সেই আওয়াজের আসল কারণ জানতে। পরের প্রশ্ন, রিঙ্কু সেন্ট রতন টু ফেচ দ্য কালার বক্স। এটি একটি ফলস স্টেটমেন্ট। এখানে বলা হয়েছে যে রিন্টু রতনকে পাঠিয়েছিল তার কালার বক্স আনতে, তো এটি একটি ফলস স্টেটমেন্ট। এবার আসছি পরবর্তী অংশে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথম প্রশ্ন, হোয়াই ডিড রিন্টু কাম রানিং অ্যান্ড ক্রাইং? সঠিক উত্তর, রিন্টু হিয়ার দ্য ভয়েস অফ ঘোস্টস কামিং ফ্রম দেয়ার বেডরুম, সো রিন্টু কাম রানিং অ্যান্ড ক্রাইং। এবার আসছি পরবর্তী প্রশ্নে। হোয়াট ডিড রতন হিয়ার অ্যাজ হি ওয়েন্ট টু দ্য বেডরুম? সঠিক উত্তর, অ্যাজ রতন ওয়েন্ট টু দ্য বেডরুম হি হিয়ার্ড সাম হুইসপার্স, নয়েজেস, ক্রাইজ অ্যান্ড সংস। এবার আসছি পরবর্তী প্রশ্নে। হোয়াট ওয়াজ দ্য রিয়েল সোর্স অফ ঘোস্ট? যে ভূতের আসল উৎস কী? সঠিক উত্তর, সাম বয়েজ ওয়ার ওয়াচিং আ হরর মুভি অন দেয়ার মোবাইল ফোন সিটিং আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য হাউস। দিস ওয়াজ দ্য রিয়েল সোর্স অফ ঘোস্ট। বন্ধুরা, এই হলো আমাদের সিন এবং আনসিনের অংশ। এবারে আমরা আসছি গ্রামারের অংশে। প্রথমে আসছি, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস। প্রথম প্রশ্ন, দ্য প্রেসিডেন্ট ড্যাশ আ স্পিচ ফর 3 hours ব্র্যাকেটে ডেলিভার। সঠিক উত্তর, হ্যাজ বিন ডেলিভারিং। পরের প্রশ্ন, দ্য মেয়ার ড্যাশ টু পুনে নেক্সট উইক। এটি একটি ফিউচার টেন্স, তাই এখানে আসছে উইল গো, এবং আগেরটা ছিল একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের উদাহরণ। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দ্য অ্যাক্টর হু ড্যাশ প্লে দ্য পার্ট অফ নেতাজি বিকেম ইল আফটার দ্য শো। সঠিক উত্তর, হ্যাড বিন প্লেয়িং। পরের প্রশ্ন, দ্য স্টুডেন্টস ড্যাশ প্রিপেয়ার দেমসেলভ ফর দ্য কুইজ কম্পিটিশন ফর সেভারেল মান্থস। তো দীর্ঘদিন ধরে কাজটি চলছে, সেই জন্য এটি একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের উদাহরণ, তাই এখানে হ্যাজ বিন প্রিপেয়ারিং হবে। এবার আসছি পরবর্তী ভাগে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড ড্যাশ দ্য ব্যাটার্ড ওল্ড বুক। সঠিক উত্তর, বাই। ইট কন্টেন্ট আ স্টোরি কল্ড ড্যাশ মিডনাইট এক্সপ্রেস। সঠিক উত্তর, দ্য। ইট ওয়াজ ড্যাশ হট ডে ড্যাশ মে। ইট ওয়াজ আ হট ডে অফ মে
বয়েজ কেম ড্যাশ কার্স অর ট্রেন্স, বাই কার অর ট্রেন্স টু অ্যাটেন্ড দ্য লেকচার্স। এবার আসছি পরবর্তী অংশে, চেঞ্জ দ্য ভয়েস। প্রথম প্রশ্ন, ক্যান ইউ ডু দিস এক্সারসাইজ? সঠিক উত্তর, ক্যান দিস এক্সারসাইজ বি ডান বাই ইউ। পরের প্রশ্ন, হু টট ইউ ইংলিশ? সঠিক উত্তর, বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দ্য সান হেল্পস দ্য ট্রি টু গ্রো। সঠিক উত্তর, দ্য ট্রিজ আর হেল্পড গ্রো বাই দ্য সান। পরের প্রশ্ন, হি ওয়াজ রিডিং আ বুক। সঠিক উত্তর, আ বুক ওয়াজ বিং রেড বাই হিম। এবার আসছি পরবর্তী অংশে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। প্রথম প্রশ্ন, শ্রেয়া সেড আই ওয়ান্ট টু বি আ ডক্টর। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই শ্রেয়া সেড কমা কোটেশন উঠে গিয়ে হচ্ছে দ্যাট সি ওয়ান্টেড টু বি আ ডক্টর। পরের প্রশ্ন, ফাদার সেজ কমা কোটেশন বি অনেস্ট মাই সান। ফাদার অ্যাডভাইজ হিজ সান টু বি অনেস্ট। এবার আসছি পরের প্রশ্নে, হি সেড টু মি হোয়ার ডিড ইউ লিভ। হি সেড টু মি কমা কোটেশন হোয়ার ডিড ইউ লিভ। যেহেতু এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই হবে হি আস্কড মি হোয়ার আই হ্যাড লিভড। পরের প্রশ্ন, দ্য টিচার সেড প্লিজ গিভ মি আ পেন। এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, তাই হচ্ছে এখানে দ্য টিচার রিকোয়েস্টেড দ্য স্টুডেন্টস টু গিভ হিম আ পেন। এবার আসি পরবর্তী অংশে, দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড। ভিটামিন সি ইজ ইম্পর্টেন্ট, ইট হেল্পস আস টু ফাইট এগেনস্ট কার্ভি, জয়েন অ্যাডভার্বিয়াল ক্লজ। এটি একটি জয়নিং, তো সঠিক উত্তর, ভিটামিন সি ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট হেল্পস আস টু ফাইট এগেনস্ট কার্ভি। পরের প্রশ্ন, আই হ্যাভ টু ডটার্স, আই হ্যাভ টু এডুকেট দেম, জয়েন উইথ ইনফিনিটিভ। সঠিক উত্তর, আই হ্যাভ টু ডটার্স টু এডুকেট। এবার আসছি পরবর্তী প্রশ্নে, হি সেড সামথিং আই কুড নট আন্ডারস্ট্যান্ড, জয়েন ইউজিং নাউন ক্লজ। সঠিক উত্তর, আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেড। পরের প্রশ্ন, হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার, পিক আউট দ্য অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বটা চিহ্নিত করতে বলেছে, তো সঠিক উত্তর হিয়ার। এবার আসছি পরবর্তী প্রশ্নে, আই অ্যাম সরি টু ডিস্টার্ব ইউ এগেন, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ। সঠিক উত্তর, টু ডিস্টার্ব। পরের প্রশ্ন, আই অ্যাম অ্যাজ টল অ্যাজ ইউ, চেঞ্জ দ্য ডিগ্রি। এটি একটি কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে, সঠিক উত্তর, ইউ আর নট টলার দ্যান মি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, হি ইজ টু ফ্যাট টু রান, ইউজ সো অর দ্যাট। তো প্রথম টু এর জায়গায় সো এবং দ্বিতীয় টু এর জায়গায় দ্যাট ইউজ করতে হবে এখানে। হি ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যানট রান। পরের প্রশ্ন, দ্য বয় ওন দ্য ফার্স্ট প্রাইজ, হি লিভস নিয়ার মাই হাউস, জয়েন রিলেটিভ ক্লজ। সঠিক উত্তর, দ্য বয়েজ হু ওন দ্য ফার্স্ট প্রাইজ লিভস নিয়ার মাই হাউস। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কলকাতা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন ইন্ডিয়া, চেঞ্জ দ্য ডিগ্রি। এটিকে একটি কম্পারেটিভ ডিগ্রিতে তোমাদের চেঞ্জ করতে হবে, সঠিক উত্তর, কলকাতা ইজ বিগার দ্যান মোস্ট আদার সিটিজ ইন ইন্ডিয়া। পরের প্রশ্ন, মে সি রিকভার সুন। এটির রিকভারের তলায় দাগ দেওয়া আছে, যার ফেজাল ভাব তোমাদের নির্ণয় করতে হবে। এর সঠিক উত্তর, কাম রাউন্ড। এবার আসছি রাইটিংয়ের অংশে। সাপোজ ইউর ফ্রেন্ড হু লিভ ইন আ হস্টেল ইজ মিসিং হিজ অর হার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, হি অর সি ইজ ফিলিং ভেরি লোনলি অ্যান্ড স্যাড, রাইট আ লেটার টু ইন্সপায়ারিং হিম অর হার টু কোপ উইথ হিজ অর হার প্রেজেন্ট সিচুয়েশন। এবার আসি পরবর্তী অংশে, রাইট আ শর্ট স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, যেখানে হিন্টসগুলি হলো, আ ফার্মার ফাইন্ডস আ স্নেক অলমোস্ট ডেড উইথ কোল্ড, brings it home, warms it, save its life. The snake is about to bite the farmer's son. The farmer chases away the snake. এখানে এই হিন্টগুলির সাহায্যে তোমাকে একটি গল্প লিখতে হবে, এর পাশাপাশি এর উপযুক্ত একটি টাইটেল এবং একটি মোরাল এর সাথে তোমাদের অ্যাড করতে হবে। এবার আসি পরবর্তী প্রশ্নে, রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। এ চাইল্ড লস্ট, টু লেডিজ ক্লেমড, দ্য কেস রেফার্ড টু দ্য জাজ, আ ওয়াইস জাজ asked the child to be divided into two halves. One lady agreed, another cried in fear. The judge identified the real mother, gave back her child. এই হিন্টসগুলির সাহায্য নিয়ে তোমাদের একটি স্টোরি লিখতে হবে এবং এর উপযুক্ত একটি টাইটেলও তোমাদের এর সাথে যোগ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইয়োর স্কুল বেগিং পারমিশন টু অর্গানাইজ আ ফুটবল ম্যাচ ইন ইয়োর স্কুল গ্রাউন্ড। অর্থাৎ তোমাদের যে প্লেগ্রাউন্ডে একটি ফুটবল ম্যাচের আয়োজন করার জন্য হেডমাস্টারকে একটি অ্যাপ্লিকেশন তোমাদের দিতে হবে।
পরের প্রশ্ন, রাইট আ শর্ট প্যারাগ্রাফ অন ডিউটিজ অফ স্টুডেন্ট, অর্থাৎ ছাত্রদের কর্তব্য নিয়ে তোমাদের একটি রচনা লিখতে হবে। বন্ধুরা, ভিডিও শেষে একটাই কথা বলবো যে সকল গ্রামার এখানে আমরা তুলে ধরেছি তার বাইরেও অন্যান্য এই একই নিয়মের গ্রামার তোমাদের পড়তে পারে। এছাড়া বিদ্যালয় থেকে যে সকল রাইটিং তোমাদের প্র্যাকটিসের জন্য বলা হয়েছে সেগুলি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম অনেক শুভকামনা রইল। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।